আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের সড়ক রেলপথ অবরোধ, পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যয় নতুন ভিপির। ব্রাকসুতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ, চাকসুতে ভোটের আমেজ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের আসাম। মাত্রা ছিল 5.9। একই সময়ে অনুভূত নেপাল, ভুটান, চীন ও মিয়ানমারেও। এবং 2-1 দিনের মধ্যে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস যোগান দেবে রশিদপুর কূপ। সিলেটের 4টি গ্যাস ক্ষেত্রের মজুত ফুরানোর আগেই অনুসন্ধানের তাগিদ। বাংলার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 3 জেলায় চলছে বিক্ষোভ। ফরিদপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাবনায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। রোববার সকালে আবারও পথে নামেন আন্দোলনকারীরা। টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ভাঙ্গার মানুষ। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাথা এক্সপ্রেস ট্রেন। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা যাবে না। হামিদদি ও আলগির মানুষ চায় না যে তারা এই ভাঙ্গা ছেড়ে অন্য কোনো থানায় সালতা বা নগরকান্দা যাইতে। যতদিন পর্যন্ত আমার এই 2 ইউনিয়নকে না ফেরত দিবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। জনদুর্ভোগ লাঘবে অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা আন্দোলন করছে আমি অনুরোধ করব, মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণে যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। পাবনার বেড়ায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। লাঠিসোঁটা নিয়ে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। বেড়া পৌর এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল ও দোকানপাট। দীর্ঘদিনের আমাদের যে ন্যায্য দাবিটা, এইটা বঞ্চিত হয়েছে একটা দলের কারণে। এই আসনের যে পুনর্বহাল যদি না করে আমাদের হরতাল চলবে। বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। আগামী 3 দিন অর্ধ দিবস হরতালের ঘোষণা দেন আন্দোলনকারীরা। ইসির এত মতিভ্রম কেন হলো? এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে? শুধু জেলা শহর নয়, 9টি উপজেলাতেও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিস ঘেরাও করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে আন্দোলনের নামে ফরিদপুরে অবরোধ করে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা হুঁশিয়ারি দেন, অবরোধ তুলে নেওয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে সরিয়ে দেওয়া হবে। আমরা ওই মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে। ফরিদপুরে যে অল্প 2টা ইউনিয়ন নিয়ে 2টা ইউনিয়নের সমস্যা, আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এবং পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। 33 বছর পর নির্বাচিত নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের আশা প্রকাশ করেছেন ভিপি। আর শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যাশা জিএসের। 33 বছর পর হলো জাকসু নির্বাচন। নানা শঙ্কা আর নাটকীয়তার পর শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
ফল ঘোষণার পরদিন রোববার বৃষ্টিস্নাত ক্যাম্পাসে দুপুরের পর থেকেই দেখা মেলে শিক্ষার্থীদের পদচারণা। নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রত্যাশা, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরিতে কাজ করবেন নবনির্বাচিত জাকসু সদস্যরা। আমরা একটা আশা নিয়ে ওনাদের ভোট দিয়েছি, আমাদের ভোটে বেশিরভাগই জয়যুক্ত হয়েছে। আমরা আশা করব ওনারা ওনাদের ইস্তেহারগুলো ঠিকমতো যাতে পালন করে। লেজুর ভিত্তিক রাজনীতি এবং সেই সাথে জাহাঙ্গীরনগরের যে সংস্কৃতিটা রয়েছে সেটা যাতে খুব ভালোভাবে সংরক্ষিত হয়। নবনির্বাচিত জিএস জানান সব দলমত সঙ্গে নিয়েই কাজ করতে চান তারা। সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা তার। সকল মত দলের পার্থক্য রয়েছে, সবার জন্য আমাদের কাজ করার চাহিদা তৈরি হয়েছে এবং আমরা যেহেতু নিজেদের সাংগঠনিক কাঠামো কিংবা কর্মপরিধি দ্বারা সেটি আসলে এর আগেও প্রমাণ করেছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি যে তারা তাদের নিজস্ব পরিসরকে আরও এনহান্স করার ক্ষেত্রে আমাদেরকে পাশে পাবে। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যাশা নতুন ফিপির। আগামী 1 বছর শুধুই শিক্ষার্থীদের জন্যই কাজ করার লক্ষ্য তার। এই ক্যাম্পাসে নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চাটি বন্ধ করতে হবে। আমি চেষ্টা করব দলমতের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একটি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করতে। সোমবার ক্যাম্পাস কার্যক্রম শুরুর পর নতুন কর্মপরিকল্পনা করা হবে বলে জানান নবনির্বাচিতরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে আজ। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে। সকাল থেকে চাকসু নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়, চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আর বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাকসুতে 249 জন ও সিনেটে 57 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে রয়েছে উৎসবের আমেজ। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ভারতের আসামের রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.9। বিকেল 5:11 কম্পন অনুভূত হয়। এ সময় বিভিন্ন অঞ্চলে অফিস আদালত থেকে মানুষ বেরিয়ে আসেন। কেউ কেউ ভবনের ভেতরে নিরাপদ আশ্রয় নেয়। বাংলাদেশ সহ ভারত, নেপাল, ভুটান, চীন ও মিয়ানমারেও একই সময় অনুভূত হয় ভূমিকম্প। নেত্রকোনায় নৌকার মাঝি ও স্পিড বোট চালকের ধস্তাধস্তিতে নদীতে পড়ে নিখোঁজ থাকা বাকি 3 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 4 শিশুরই মরদেহ মিলেছে। তাদের পরিবারে বইছে শোকের মাতম। নৌকার মাঝি ও স্পিড বোট চালকের ধস্তাধস্তির মাশুল দিল 4 শিশু। নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো তাদের। পরিবারে শোকাবহ পরিবেশ। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ থাকা বাকি 3 শিশুর সন্ধানে রোববার দ্বিতীয় দিনের মতো নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল 9টার দিকে 5হাট গ্রামের কিনারায় 2 শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ধনু নদীর পাড়ে ভিড় করেন স্বজনরা। পরে দুপুরে একই স্থানে ভেসে ওঠে শিশু সামিয়ার মরদেহ। ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ 3টি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে শনিবার উদ্ধার হয় শিশু তুষা মনির মরদেহ। গত 12 সেপ্টেম্বর বিকেলে স্পিডবোটে কিশোরগঞ্জের ইটনার মৃগা এলাকায় বিয়েতে যাচ্ছিলেন কয়েকজন। পথে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগে স্পিডবোটটির। এ সময় নৌকার মাঝি ও স্পিডবোট চালকের ধস্তাধস্তিতে পানিতে পড়ে নিখোঁজ হয় 4 শিশু। সময় সংবাদ, নেত্রকোনা। বাংলা সময় আরো থাকছে। রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ থাকা ব্যক্তিদের তথ্য নমুনা সংগ্রহ করল আইসিডিডিআর। সংক্রমণ ঠেকাতে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা। 10 বছরের রিজার্ভ হাতে নিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একের পর এক কূপ খনন ও পুনর্খনন করে গ্যাস সেক্টরকে সমৃদ্ধ করছে। রশিদপুর 3 নম্বর কূপ থেকে নতুনভাবে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করতে যাচ্ছে কোম্পানি। 2025 সালের মধ্যে লক্ষ্যমাত্রা দৈনিক 16 কোটি 40 লাখ ঘনফুটের চেয়ে 8.5 কোটি ঘনফুট গ্যাস বেশি
সরবরাহে আশাবাদী কোম্পানি। তবে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার আগে নতুন জায়গায় অনুসন্ধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। এই প্রজ্বলন গ্যাস প্রাপ্তির সুসংবাদের বার্তা। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 5 সেপ্টেম্বর প্রায় বন্ধ হওয়া রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ পুনঃখনন করে গ্যাসের সন্ধান পায়। 2025 সালের মধ্যে 3টি কোম্পানিকে 50টি কূপ খনন ও পুনঃখননের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল সরকার, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি 8টি কূপ খনন ও 8টি পুনঃখননের দায়িত্ব পায়। ইতিমধ্যে অধিকাংশ কূপের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবশেষ রশিদপুর 3 নম্বর কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে আজকালের মধ্যে সরবরাহ হতে যাচ্ছে। গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। আমরা 8 মিলিয়ন হারে গ্যাস পরীক্ষণ করেছি। ওয়েলটাকে পার্মানেন্ট কমপ্লিশন স্ট্রিং দিয়ে স্ট্রিং স্থাপন করতে হয় ওখানে, তো সেই পার্মানেন্ট কমপ্লিশন স্ট্রিং স্থাপনের কাজই চলমান আছে। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। 2026 সালের মধ্যে দৈনিক আরও 8.5 কোটি ঘনফুট গ্যাস এর সঙ্গে যুক্ত করার ব্যাপারে আশাবাদী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। হরিপুর গ্যাস ক্ষেত্রের সিলেট 10 নম্বর কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের পর এর পাশেই আরেকটি কূপ খননের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 70 থেকে 75 মিলিয়ন আরও অ্যাডিশনাল গ্যাস যুক্ত হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আমাদের আগামী 26-এর মধ্যে এই জিনিসটা এই গ্যাসটা আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির আওতায় সিলেট বিভাগের 4টি গ্যাস ক্ষেত্র হরিপুর, রশিদপুর, কৈলাসটিলা ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে মজুদ আছে 4 TCF বা 4 লাখ কোটি ঘনফুট গ্যাস, যা আগামী 9 থেকে 10 বছরের রিজার্ভ। বিশেষজ্ঞদের মতে যশোর এলাকার হিং জোনে অনুসন্ধান চালালে বিপুল পরিমাণে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের যে হিং জোনটা আছে, বলবো যে এই জোনটা সার্ভে করে আপনারা সার্ভে করেন, যেহেতু ইন্ডিয়াতে পেয়েছে আমাদের এখানে পাওয়ার সম্ভাবনা আছে। 2028 সালের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, বাপেক্স এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি মিলে 69টি কূপ খনন এবং 31টি কূপ পুনঃখননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ থাকা ব্যক্তিদের তথ্য ও নমুনা সংগ্রহ শুরু করেছে IEDCR। প্রতিষ্ঠানটি বলছে আক্রান্ত মানুষের নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে রোগটি সম্পর্কে। তবে এর আগে অ্যানথ্রাক্স শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে প্রাণী সম্পদ দপ্তর। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, অ্যানথ্রাক্স যেন পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরের বীরগাছা উপজেলার মাইটেল এলাকায় অ্যানথ্রাক্সের উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ শুরু করেছে IEDCR। এ সময় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে প্রতিনিধি দলটি। এদিন উপজেলার বিভিন্ন এলাকায় নমুনা সংগ্রহের পাশাপাশি নানা তথ্য সংগ্রহ করে IEDCR। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত মানুষের উপসর্গ দেখে অ্যানথ্রাক্স অনুমান করা গেলেও পরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের তথ্য এবং নমুনা আমরা সংগ্রহ করছি এবং এই নমুনাগুলো আমাদের IEDCR ঢাকাতে এগুলো পরীক্ষা হবে। এদিকে রোববার সকালে রংপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, অ্যানথ্রাক্স যেন পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা কোনো রকম চান্স দিতে চাই না যে এটা মানুষের ছড়ায়, কারণ আপনারা জানেন যে প্রাণী থেকে মানুষের রোগ ছড়ানো, জুনোটিক ডিজিজের মাধ্যমে যে ছড়ানো, এটা অনেক মারাত্মক হতে পারে। সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি, তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব। গত 9 সেপ্টেম্বর আক্রান্ত গরুর নমুনা পরীক্ষার পর অ্যানথ্রাক্স শনাক্তের বিষয়টি নিশ্চিত করে প্রাণী সম্পদ দপ্তর। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে। নতুন শুল্ক হার নির্ধারণ সহ নানা জটিলতার মধ্যে যুক্তরাষ্ট্রে বাড়ছে পোশাক রপ্তানি। 7 মাসে গেছে $5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, প্রবৃদ্ধি প্রায় 22%।
ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সকালে নগরের অশ্বনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করেন প্যাডেল চালিত রিকশা চালকরা। এ সময় তারা অভিযোগ করেন, ব্যাটারি রিকশা নিষিদ্ধ থাকলেও প্রভাবশালীদের যোগসাজশে শহরের রাস্তায় চলছে, যার কারণে নগরীতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। মানববন্ধন শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় অভিযুক্ত বিএনপির বহিষ্কৃত নেতা শাহাবুদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক ধ্রুব জ্যোতি পাল এই আদেশ দেন। শাহাবুদ্দিনের বিরুদ্ধে আলোচিত সাদা পাথর লুট ছাড়াও আরও 7টি মামলা রয়েছে। কোম্পানিগঞ্জ থানায় দায়েরকৃত খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে করা মামলায় শনিবার রাতে নগরীর কুমারপাড়া থেকে তাকে গ্রেফতার করে র্যাব। চুয়াডাঙ্গা অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে দামুহুদা 8 কবর এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় রসিদ সংরক্ষণ না করা, বেশি দামে সার বিক্রি করা, নিয়ম বহির্ভূত সার সংরক্ষণ করার কারণে মির্সাস শিশির ট্রেডার্সের মালিক শহীদুল ইসলামকে 50,000 টাকা জরিমানা করা হয়। নতুন শুল্ক হার নির্ধারণের পাশাপাশি নানা জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি তুলনামূলক বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত 7 মাসে টি-শার্ট, জগার, স্লিপারের মতো কম মূল্যের পণ্য অর্ডার নিয়ে 21.66% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি করেছে 4.98 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। আগের বছরের এই সময়ে ছিল 4 বিলিয়ন মার্কিন ডলার। আবার একক মাস হিসেবে জুলাইতে 4.97% প্রবৃদ্ধি হিসেবে 730 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চায়নার ডিউটি একটা বিরাট ফ্যাক্টর, যেখানে আমাদের বাংলাদেশ এই সুযোগটা অবশ্যই আমরা নিচ্ছি। 21% মতো আমাদের আপনার গ্রোথ অলরেডি আছে এবং সামনে আশা করতেছি এটা আরও বাড়বে। অবশ্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ অর্থাৎ 9.59 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করলো, প্রবৃদ্ধি হয়েছে 16.94%। একইভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে চীন, ভারত এবং পাকিস্তান। এক্ষেত্রে শুল্ক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 21%। মূলত কম মূল্যমানের পণ্য হিসেবে পরিচিত টি-শার্ট, পোলো, জগার, স্লিপার রপ্তানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা নিট আইটেমটা বেশি করে থাকি এবং এটা আমাদের অনেক পুরানো মার্কেট বিধায় এখনো পর্যন্ত আমরা এইসব গুডসের উপরে অভ্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখতে পেরেছি। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। এখনকার জটিলতাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হলে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়বে, তেমনি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। তবে ওটেক্সের তথ্য মতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের দাম বেড়েছে 1.11%। সরকার এবং বিজিএমই আমাদের মেকারদের মধ্যে একটা সেতু বন্ধন করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। সবগুলিকে সমন্বয় করার জন্য একটা সমন্বয় সেল করা উচিত। সেই সমন্বয় সেলের মাধ্যমে আমাদেরকে বের করা উচিত কোথায় কোথায় সমস্যা আছে। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাতে বানানো লাল চিনি পেয়েছে জিআই স্বীকৃতি। এতে সম্ভাবনা তৈরি হলেও নানা সংকটে উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ আর চাহিদা বাড়ানোই এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে কৃষি বিভাগ বলছে বিষয়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় আখ। এখানকার কৃষক এসব আখ থেকে হাতেই তৈরি করেন লাল চিনি। প্রায় 2,500 কৃষক আমন ধান কাটার পর পৌষ, মাঘ, ফাল্গুন মাসে আখ থেকে লাল চিনি তৈরির কাজে যুক্ত হন।
সম্প্রতি ফুলবাড়িয়ার হাতে তৈরি লাল চিনি পেয়েছে জিআই স্বীকৃতি। এতে উচ্ছ্বসিত স্থানীয়রা। তবে কৃষকরা বলছেন উন্নত জাত, ন্যায্য দাম ও প্রণোদনা না পাওয়া সহ নানা সংকটে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। আমরা যে পরিমাণে কষ্ট করে আদতে চিনি উৎপাদন করি এই পরিমাণে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না। 60 টাকা আমরা 4000 টাকা বেতন দিয়ে রাখবো, চিনি মত কোন 4 মণ মারা বাইন। সরকার যদি কোনো ঋণের ব্যবস্থা করে দিত তাও তো মনে করেন যে আমরা ভালো বীজ দিত, আমরা আগ্রহ হইতাম। লাল চিনিকে রফতানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি বেসরকারি উদ্যোগের দাবি ব্যবসায়ীদের। আমার বাপ দাদার ব্যবসা করে গেছে, ইদানিং আমিও আছি, আমার ভাই আছে, আরেকজন দুইজন মিলে ব্যবসা করতেছি। পিওর চিনিটাই বিক্রি করি সাধারণত। বিদেশ রপ্তানি হতো তাহলে আমরা কৃষককেও ভালো দাম দিতে পারতাম। কৃষি বিভাগ বলছে সংকট নিরসন সহ বিএসটিআই অনুমোদনের লক্ষ্যে কাজ চলছে। উন্নত জাত এবং অতিরিক্ত বিনামূল্যে যদি কোনো সার সরবরাহ করা যায় তাহলে কৃষকদের উৎপাদন খরচটা কমে যাবে, সেক্ষেত্রে তারা আরেকটু লাভের আশা দেখবে। কৃষি বিভাগের তথ্য মতে 2024-25 অর্থ বছরে ফুলবাড়িয়া উপজেলায় আখ চাষ হয় 650 হেক্টর জমিতে, যেখান থেকে লাল চিনি তৈরি হয় 1,30,000 মণ, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। আর এবার আখ রোপণ করা হয়েছে 750 হেক্টর জমিতে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ঢিমে তালে চলছে সুনামগঞ্জের নলজর নদীর ওপর আর্চ সেতুর কাজ। এতে হয়রানি আর দুর্ভোগের শিকার জগন্নাথপুর, সিলেটের বিশ্বনাথ, গোয়ালা বাজার উপজেলার কয়েক লাখ বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির অবহেলায় শেষ হচ্ছে না সেতুর কাজ, যদিও অভিযোগ অস্বীকার করেছে এলজিইডি। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। কখনো পানি বৃদ্ধি, কখনো পুরাতন সেতু ভাঙা, আবার কখনো বিদ্যুতের খুঁটি অপসারণ, এমন নানা অজুহাতে 3 বছরেও শেষ হয়নি আর্চ সেতুর কাজ। 2022 সালে নলজন নদীর ওপর শুরু হয় রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন লাইটিং সহ পিলারবিহীন আর্চ সেতুর নির্মাণ কাজ। প্রকল্পের ঠিকাদারি পায় কিশোরগঞ্জের প্রভাবশালী মেসার্স ভাটি বাংলা এন্টারপ্রাইজ। শুধু সেতুর পশ্চিম ও পূর্ব পাড়ের সাব স্ট্রাকচারের কাজ শেষ করতেই নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যায়। এরপর 2 দফায় মেয়াদ বাড়িয়েও কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিকল্প বাঁশের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াতে দুর্ভোগের শেষ নেই তাদের। অনেকদিন ধরে ওটা কাজ চালাই আছে, আর কিন্তু তারা শেষ আর না। তারা বারবার সময় নিচ্ছে এবং 2-3জন করে মানুষদের দিয়ে কাজ করায়। এই বাঁশের ব্রিজ রিক্সের মধ্যে আমরা যাই, আমরা বড় কষ্ট করলাম। এলজিইডি বলছে চলতি বছর সেতু চালু করা সম্ভব হবে। বিভিন্ন কারণে উপযুক্ত সময় কাজ করতে পারে না, কারণ সুনামগঞ্জ জেলা একটু বন্যাপ্রবণ এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। ইতিপূর্বে 2বার টাইম এক্সটেনশন করা হয়েছে। এই ব্রিজটা আমরা আশা করতেছি আগামী নভেম্বরের মধ্যে কাজ শেষ হবে। 60 মিটার দীর্ঘ ও 11.5 মিটার প্রস্থের পিলারবিহীন নলজার আর্চ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 13,45,00,000 টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নাচ, গান ও আবৃত্তি উপভোগ করেন অতিথিরা। পরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নতুন করে ক্যান্টনমেন্ট হাই স্কুলের 89 জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও প্রশংসাপত্র দেওয়া হয়। বাংলা সময়ের শেষে সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক ও রেলপথ অবরোধ, পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যয় নতুন ভিপির। রাকসুতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ, চাকসুতে ভোটের আমেজ। এবং রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তি স্থল ভারতের আসাম। মাত্রা ছিল 5.9। একই সময় অনুভূত নেপাল, ভুটান, চীন ও মিয়ানমারেও। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।